আমি সরাসরি দেবজিৎ সরকার আপনার কাছে আসছি। শ্রমিক লাহিড়ী মনে করছেন, যদিও কোনো কমিউনিস্ট পার্টিতে ভারতে আজ পর্যন্ত সংখ্যালঘু মোর্চা নেই, কিন্তু শ্রমিক লাহিড়ী মনে করছেন আপনার দলের ভিতরে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার দাগটা সেটা বিদ্বেষমূলক দাগ। আমি এখান থেকে শুরু করি, শ্রমিক লাহিড়ী মনে হওয়া ছেড়ে দিন, শ্রমিক ভট্টাচার্যও কি এই দাবিটাকে সমর্থন করতে পারবেন? দেবজিৎ সরকার বুকে হাত দিয়ে বলুন। ওদের নিয়ে যত কম বলা যায় ততই ভালো। একটু শ্রমিক ভট্টাচার্যের কথা চলে, আমি সুকান্ত মজুমদার তো করেননি, শোনাবো। আমি একটুখানি বলে নিই, এটা যেটা বলেছেন সেটা এলওপি লিডার অফ অপোজিশন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত, সেটা উনি পরেও বলেছেন। আমাদের সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এই যে আমরা বলেছিলাম, তার থেকে আমরা পিছু হচ্ছি না। 140 কোটির ভারতবাসীর আমরা বিকাশ করতে চাই এবং 140 কোটি ভারতবাসীকে নিয়েই করতে চাই। মানে আপনারা শুভেন্দু অধিকারীর হিন্দুত্বে, আপনাদের হিন্দুত্বের কোনো ছাপ দেখছেন? হিন্দুত্ব, আমরা হিন্দু বলতে উনি তো হিন্দুত্বের কথাই বলছেন, আমিও হিন্দুত্বের কথা বলছি। তাহলে সেটা কি আমাদের এখানে শুভেন্দু অধিকারীর হিন্দুত্ব, আপনাদের হিন্দুত্ব আলাদা? শ্রী অরবিন্দ একটা অসাধারণ কথা বলেছিলেন, যেটা আমাদের সংঘ পরিবার বিশ্বাস করেন, যেটা নির্মাল্যদা বলেছেন, যে ডিএনএ এক কোথা থেকে এলো। অরবিন্দ বলেছিলেন যে এখানে মুসলমান নেই, ভারতবর্ষে মুসলমান বলে কোনো কিছু থাকতে পারে না, নামাজি হিন্দুরা আছেন। তিনি বলেছিলেন, তিনি রিলিজিয়নকে এস্টাবলিশ করেছিলেন এইভাবে, হিন্দুত্বের কথা এইভাবে এসেছিল। আমার কথা হচ্ছে আমরা কোন মুসলমানের কথা বলছি বা কোন সংখ্যালঘুর কথা বলছি। খিলাফত আন্দোলন গান্ধীজি শুরু করেছিলেন, কোন কংগ্রেসের লোক কোথাও বিরোধিতা করেনি, একমাত্র বাংলায় একটা লোক বিরোধিতা করেছিল, তিনি তখন কংগ্রেসের দায়িত্বে ছিলেন, সেই লোকটার নাম কাজী নজরুল ইসলাম। তিনি খিলাফতের শুধু বিরোধিতাই করেননি, তিনি কামাল আতাতুর্ক, যিনি কিনা তুর্কির পরে দায়িত্বে আসবেন, যিনি ক্ষমতায় আসলেন আর খিলাফতিদের বিরোধিতা করে এবং একই সঙ্গে ব্রিটিশদের বিরোধিতা করে, তার সম্বন্ধে একটা কবিতা লিখেছিলেন, অবিস্মরণীয় কবিতা, কামাল তুনে কামাল কিয়া ভাই। আমরা কার কথা বলবো? সৈয়দ মুস্তফা আলীর কথা বলবো, যিনি কিনা তার লেখাতে একটা জায়গা তো আরবি বা ফার্সি অকারণ অনুপ্রবেশ ঘটাননি শব্দাবলী। বুঝলাম দেবজিৎ বাবু, কিন্তু এগুলো দিয়ে পশ্চিমবঙ্গের যে 95%, আমি একটা খুব সোজা প্রশ্ন করছি, মানে কাঁচা একদম, পশ্চিমবঙ্গের যে 95% মুসলিম, আমি ধরে নিচ্ছি শুভেন্দু অধিকারীর পরিসংখ্যান একদম ঠিক, তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন, তাদের ভোটটা আপনাদের লাগবে কি লাগবে না? যদি না লাগে তাহলে ছেড়ে দিন, তাহলে আর কোনো কথা নেই। আর যদি লাগে তাহলে একখানি কথা আছে, দুইখান না একখান কথা, সেই ভোটটা কি করে উইন ওভার করবে? ডেমোক্রেসি ইজ দ্য পলিটিক্স নাওয়াডেজ and the development is the real religion. শুভেন্দু তো হতাশ, বলছেন ডেভেলপমেন্ট করছি, টাকা পাচ্ছেন প্রধানমন্ত্রী ফান্ড থেকে, তারপরে ইমাম বলছেন যে ওখানে ভোট দিলে জানবো যে তুমি যথার্থ মুসলিম নও। আমার কথা হচ্ছে খুব পরিষ্কার, আমরাও হতাশ। প্রথম সময় বীরভূমে যে আমাদের 6 জন লোক শহীদ হয়েছিলেন, ভাত খেতে বসেছিলেন, তাদেরকে গলায় গামছা দিয়ে টেনে নিয়ে গিয়ে দুজনকে খুঁচিয়ে মারা হয়েছিল এবং বাকিদের খুন করা হয়েছিল। দুজনকে রাত্রেবেলায়, দুজনের বাড়ির মহিলারা রাত্রেবেলায় পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। পরের দিন আমরা তাদেরকে নিয়ে যাই রাজ্যপালে, তৎকালীন মাননীয় রাজ্যপালের কাছে। তারা কারা ছিলেন? তারা তো সংখ্যালঘু ছিলেন। এই আমাদের বারাসাতে আমার এক যুবকর্মীকে খুন করা হয়েছিল, এখনো তার তদন্ত চলছে। কিসের জন্য খুন করা হয়েছিল? তিনিও তো সংখ্যালঘু, তিনি তো মারা গিয়েছিলেন। আমার কথা খুব পরিষ্কার, নাবালিকা একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে বা আমাদের এই বানতলার একটু আগে, তিনিও তো সংখ্যালঘু, তার বাড়ির লোককেও তো। আমি যেটা বলতে চাইছি সেটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আমাদের যারা ভোট দেবেন না তাদেরকে ঠিক করতে হবে তাদের বিজেপিকে প্রয়োজন আছে কিনা। বিজেপির তো নিশ্চয়ই ভোটের রাজনীতিতে বিজেপির প্রয়োজন আছে বা মানুষকে প্রয়োজন আছে, কিন্তু তাদেরকেও তো ঠিক করতে হবে। আজকে একের পর এক যে উন্নয়নের ধারা এনেছেন নরেন্দ্র মোদী যে কথা বলেছেন, নরেন্দ্র মোদীকে তো প্রশ্ন করা হয়েছিল যে গুজরাটের দাঙ্গার পরবর্তী, আমি একটু বলে নিই, গুজরাটের দাঙ্গার পরবর্তীকালে একটা প্রশ্ন করা হয়েছিল নরেন্দ্র মোদীকে যে আপনি মুসলমানদের জন্য কি করেছিলেন। মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী সরাসরি উত্তর দিয়েছিলেন যে আমি মুসলমানদের জন্য কিচ্ছু করিনি, হিন্দুদের জন্য কিচ্ছু করিনি, আমি আমার গুজরাটবাসীর জন্য করেছিলাম। বেশ, এইটাই তো আমাদের কাজ। তা যদি হয় তাহলে শুভেন্দু অধিকারী আজকে এই ডিসেকশন করতে বসলেন কেন? প্লিজ নির্মল বাবু বলুন। একটা ছোট্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আজকে শুভেন্দু অধিকারীর কথা কাউন্টার করার জন্য কেন আমাদেরকে মোহন ভাগবতকে, শ্রী অরবিন্দকে, এদেরকে আনতে হচ্ছে? উনি কি এমন কথাটা বললেন যার ফলে এবং এই কথাগুলো আসছে? বাজপেয়ী অবধি বলেছিলেন অশোক সিংহলকে, বিশ্ব হিন্দু পরিষদের, যে আমি কি 15% মুসলিমকে সাগরে ফেলে দেবো? আপনি কি সেটা চান? সেটা তো সম্ভব নয়, সুতরাং তাদের নিয়েই চলতে হবে। আজকে শুভেন্দু অধিকারী এই যে এক্সপ্লোসিভ কথাটা বললেন, সেটাকে ডিজাস্টিফাই করার জন্য আজকে বড় বড় নামগুলো আনতে হচ্ছে। কিন্তু উনি লিডার অফ দ্য অপোজিশন, উনি নিজেকে দল থেকে আলাদা করছেন।
আডবাণী কবে করেছেন? একটা সুষমা স্বরাজ কবে করেছেন? হয়তো বাজপেয়ী কবে করেছেন? কোনোদিন করেননি। এইভাবে হয়তো দুটো দেশের এইভাবে হয়তো দুটো এত পুরনো এবং দুটো এত বড় দেশের তুলনা হয় না। তবুও নির্মলবাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি এটা নিয়ে আমি ঝন্টুবাবুর কাছে যাবো, তারপর আমি মণিশঙ্করবাবুর কাছে আসছি। ঝন্টু বড়াই, আপনার কাছে আমার প্রশ্ন, ধরুন আমরা জানি একসময় আমেরিকাতে দাস ব্যবসা থাকুক, এটা রিপাবলিকানদের একটা বড় অংশ, পার্টি হিসেবে তো বটেই, এছাড়াও একটা বড় অংশ মানে খোলাখুলিভাবে সমর্থন করেছিলেন। তাহলে কি এখন দক্ষিণ আমেরিকার বাইরে রিপাবলিকান পার্টি নেই, নাকি রিপাবলিকানদের কেউ প্রেসিডেন্ট হতে পারেনি? আমার প্রশ্ন, এগোতে হয়তো বিজেপি কি এ রাজ্যে এগোনোর পথটা খুঁজে পাচ্ছে না? 95% মুসলিম আমাকে ভোট দেননি, বুঝলাম বিজেপিকে ভোট দেননি, তারপর থেকে এটা সংখ্যালঘু মোর্চা তুলে দেবো। শুভেন্দু অধিকারী যা বলছেন, আমি কেন বলছি দেখুন, শুভেন্দু অধিকারী যা বলছেন তাতে দলের অনুমোদন নেই, এটা স্পষ্ট, অন্তত দলের সভাপতি তাই বলছেন। আমি সুকান্ত মজুমদারের বক্তব্যটা শোনাই, ঝন্টু বড়াই, আপনার বুঝতে সুবিধা হবে। শুভেন্দু অধিকারীকে আজকের এই বৈঠকে আসা আর 5 জন প্রতিনিধির একজন প্রতিনিধি মাত্র ছাড়া আর কিছু ভাবতে রাজিই নন দলের রাজ্য সভাপতি। তিনি আমাদের কাছে স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে বিরোধী দলনেতা, কিন্তু সুকান্ত মজুমদার তাকে শুধুমাত্র একজন প্রতিনিধি হিসেবে ট্রিট করছে। শুনুন কি বলেছেন। আমার মনে হয় যে কিছু মানুষ হয়তো মনে করেছিলেন যে কোনো সন্ন্যাসীর অপমান হলো, কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই, আমি তো 1000 টাকা পাচ্ছি, আমার তো পকেট ভরছে। তাই এই ভোটাররা হয়তো কয়লা গরু পাচারের কথা জেনেও, চুরির কথা জেনেও তৃণমূলকে দোষের ভাগী করেনি, হয়তো বলেছে তৃণমূলটা চোর কিন্তু বংশটা ভালো বংশ। তাই আমার মনে হয় যে এই লড়াই, যে 40% ভোট আমরা পেয়েছি, এই লড়াই থামিয়ে দেওয়ার লড়াই নয়। আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু মনোবিরোধ হওয়া উচিত নয় এবং হবেও না। বলেছিলাম এটা তা নয়, এটা ঝন্টু বড়াইকে এবং দর্শক আপনারাও একটু ধৈর্য ধরুন। শুভেন্দু অধিকারী একজন প্রতিনিধি মাত্র। এই বাইকটা আমার পিসিআর এর সহকর্মীদের বলছি, প্লিজ একটু মন দিয়ে শুনে এই বাইকটা প্লে করুন। শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, আমরা প্রস্তাব পাস করি একটা, সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন, কারেকশন করেন, অ্যাডিশন করেন, ডিলিশনেরও প্রস্তাব দেয়। তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। এখানে তো সবাই সবার মতামত বলতে পারে, কেউ বলবে যে অমুক জেলা সভাপতি কাজ করেনি, তাকে সঙ্গে সঙ্গে কি আমরা শোকজ করে দেবো? কেউ বলে অমুক মণ্ডল সভাপতি তৃণমূলের হয়ে কাজ করেছে। মানুষ হেরে গেলে অনেক রকম অভিযোগ হয়, দুটো ভিন্ন বিষয়। আপনি মিডিয়া দলকে ছোট করার জন্য দলকে মিডিয়াকে ডেকে নিয়ে গিয়ে তার কোনো বক্তব্য দিলেন, সেটা আলাদা বিষয়, সে তার সাথে তুলনা হয় না। এটা প্রস্তাব রাখার জায়গা, এটা তো বর্ধিত সভা, এখানে তো বিভিন্ন প্রস্তাব রাখা হয়, আলোচনা হয়, সেই প্রস্তাব, সব প্রস্তাব তো গৃহীত হয় না। এখানে তো প্রস্তাব রাখেন, উনি তো মিডিয়া ডেকে বাইরে বলেননি। ভবন থেকে উনি বলেছিলেন যে আজকে উনি এই সমস্ত বিষয়গুলো প্রস্তাব আকারে রাখবেন, উনি প্রস্তাব আকারে রেখেছেন। এবার পার্টি ঠিক করছে না, তিনি ঠিক করেছে, পার্টি শুভেন্দুদার দেয়া প্রস্তাবের উপরে পার্টি ঠিক করেছে 21 থেকে 26 এই টাইমটা রাখা হবে। 21 থেকে 26 এই টাইমের মধ্যে এক একটি জেলা, কোনো জেলা 21 তারিখে করবে, সেখানে শুভেন্দুদা থাকবেন, কোনো জেলা আমি হয়তো থাকতে পারি। সাংগঠনিক পদ বলতে আমাদের রাজ্যের যে পদগুলো, সেই পদগুলোকে সম্ভবত উনি মিন করতে চেয়েছেন, কিন্তু কোর কমিটির সদস্যও একটি সাংগঠনিক পদ। শুভেন্দু অধিকারী যেভাবে সাংগঠনিক দায়িত্বের কথা অস্বীকার করেছিলেন, শেষ লাইনে সেটার কথা বলেন, আমি সেই প্রসঙ্গে পরে আসবো।